ভারত বিশ্বকাপের ফাইনালে এই মুহূর্তে রয়েছে মেরিন ড্রাইভে এবং চারদিকে শুধু নীল সমুদ্র। যেই দৃশ্যটার কথা আমরা বলছিলাম সেই দৃশ্যটাই কিন্তু ধরা পড়ছে এবং ভারত জিতলে, ভারত বিশ্বকাপের ফাইনালে উঠলে এই দৃশ্যটা একদম কমন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, ভারত আবারও বিশ্বকাপের ফাইনালে মেরিন ড্রাইভে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে 2011-তে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর মেরিন ড্রাইভে এই দৃশ্য দেখেছিলাম। মেরিন ড্রাইভ এই জায়গাটা তো ভিড়ই থাকে না রাত্রিরে, আমাদের পেছনের সমুদ্র আপনারা বুঝতে পারছেন না, কালো হয়ে আছে ওই জায়গাটা, অন্ধকার। এই চারপাশে শুধু মানুষের ভিড়, মানুষ নাচছে গাইছে। নীল জার্সিতে একজন সাহেবকে নীল জার্সি পরিয়ে দিয়েছে, সে বোধহয় ইংল্যান্ডের সাপোর্টার, বলেছে যে এখন আমাদের সামনে বলো যে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট টিম। বাট অবিশ্বাস্য ম্যাচ। আর আরো বেশি করে আনন্দটা হচ্ছে বোধহয় যেভাবে ভারত ম্যাচটা জিতেছে। একটা সময় এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছে যে জেকব ব্যাথেল ম্যাচ নিয়ে চলে যাবেন। তিনি, ফিল জ্যাক্স যেভাবে ব্যাট করছিলেন, কেউ ভাবেইনি ভারত এই ম্যাচটা রাখতে পারবে বলে। সেই অবস্থা থেকে প্রায় হারা ম্যাচ ভারত যে বের করে আনতে পেরেছে, মনে হয় আনন্দটা সেই জন্য আরো বেশি করে হচ্ছে। অনেকগুলো বিষয় গৌতম দা, আজকে সঞ্জু স্যামসনের ইনিংস, তারপরে এরকম ভাবে শিবম দুবের একটা দুর্দান্ত ক্যাচ, উইল জ্যাকের, অক্ষর প্যাটেল ভালো ক্যাচ নিয়েছেন, শেষের দিকে 18তম ওভার জসপ্রীত বুমরা দুর্দান্ত করেছেন, হার্দিক পান্ডিয়ার একটা রান আউট। অনেকগুলো মুহূর্ত তৈরি হয়েছে আজকের এই ম্যাচের। আপনার কোনটা মনে হচ্ছে যে কোনটা এই ম্যাচের ভারতের জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট? টার্নিং পয়েন্ট ওয়ান, সঞ্জু স্যামসনের ক্যাচটা পড়ে দাও। হ্যারি ব্রুক যে ক্যাচটা ফেলেছেন আমাদের প্রেস বক্সের দিকে, ক্যাচটা ফেলেছে। ওই ক্যাচটা লোকে যখন খোকা ক্রিকেট খেলতে শেখে, লোকে ওই ক্যাচটা খোকাকে দিয়ে বলে যে এভাবে ক্যাচ ধরতে হয়। প্রায় এই ধরনের ক্যাচ ফেলেছেন। কি করে হ্যারি ব্রুক ফেললেন, অবিশ্বাস্য। আর সেকেন্ড হচ্ছে অক্ষর প্যাটেল ওই ক্যাচটা ধরা, ওইখানে ম্যাচটা পুরো ঘুরে গিয়েছিল। এবং যখন 250 রান হয়ে গেছে, আমি তখন শান্তিতে একটু খেতে যাবো ভাবছিলাম, কারণ ওখানে খাবার জায়গাটা টেলিভিশন নেই। ঠিক আছে, টেলিভিশন না থাকলেই বা কি, 2-3টে ওভার ইংল্যান্ডের একটা উইকেটও চলে গেল, ঠিক আছে, সল্ট আউট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। সেখান থেকে ম্যাচটা যেভাবে ঘুরে যাবে, ইংল্যান্ড যেরকম লড়াই করবে, আমরা কেউ ভাবিনি। জয়জিৎ, তুমি একটু ছবিটা পেছনে দেখাও, কি অবস্থা। একদমই, মানে এখানে একদম সেলিব্রেশন চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। অবশ্যই এখানে পুরো নীল সমুদ্র, একেবারে মেরিন ড্রাইভ পুরোটা দেখানোর চেষ্টা করছি এবং এই আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এই মুহূর্তে, এবং এটা কিন্তু চলবে, এই সেলিব্রেশনটা চলতে থাকবে। এবং সবাই, অনেকে এখন তো ব্যক্তিগত সবাই ভিডিও করেন, যে যার মতো মোবাইলে ভিডিও করছেন, তারা মানুষ হিসেবে ইন্টারভিউ নিচ্ছেন বিভিন্ন লোকের। সব মিশে গেছে, কে মিডিয়া আর কে মিডিয়া নন মিডিয়া, সেটা অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই। আমাদের কয়েকজন হয়তো ব্যাচ আছে, আমি ব্যাচ ছাড়া অনেককেই দেখছি ইন্টারভিউ করতে, ধরে রাখতে মুহূর্তগুলো। কারণ আবার বলছি, বিশ্বকাপ ফাইনালে ওঠার একরকম আনন্দ, আর এরকম একটা ম্যাচ জিতে ফাইনালে ওঠার আরেক রকম আনন্দ। বরুণ চক্রবর্তী কথাটা বলতেই হচ্ছে। বরুণ চক্রবর্তীর কি হলো, মানে এ কোন বরুণ চক্রবর্তী? আমরা তো আশা করেছিলাম বরুণ চক্রবর্তীর ম্যাজিকে সবকিছু ছাড়কার হয়ে যাবে, তবে একদম মানে নিজের ছন্দেই নেই বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী ম্যাচটা প্রায় হারিয়ে দিচ্ছিলেন। আর বরুণ চক্রবর্তীর প্রবলেম হচ্ছে, উইকেট না পেলে তিনি আরো জোরে বল করেন, মিডিয়াম পেসারের মতো, ব্যাটসম্যানের আরো সুবিধে হয়ে যায়। আমি সত্যি মনে করি যে ইউজুয়ালি উইনিং কম্বিনেশন ভাঙা হয় না, ভাঙা উচিত নয়। এক্ষেত্রে অবশ্যই ভাঙা উচিত, কারণ নিউজিল্যান্ড যদি বরুণ চক্রবর্তীকে অ্যাটাক করে, বলগুলো আর মাঠের মধ্যে থাকবে না। রোজ রোজ অক্ষর প্যাটেল দুর্ধর্ষ ক্যাচ ধরবেন না, সেক্ষেত্রে ম্যাচ পুরো বাইরে চলে যাবে। আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে বাইরে রেখে অবশ্যই ফাইনালে খেলানো উচিত। আর আরেকজনের কথা অবশ্যই বলতে হবে, তাকে নিয়ে তো অনেক চর্চা হচ্ছে এই ইন্ডিয়ান ওপেনারকে নিয়ে। নতুন করে কিছুই বলার নেই, প্রত্যেক ম্যাচেই আমরা ভাবি যে তিনি পারফর্ম করবেন, প্রত্যেক ম্যাচেই ফ্লপ। মানে একটি ম্যাচ বাদ দিলে এই বিশ্বকাপে পুরোপুরি ফ্লপ। তাকে বসানোর সাহস কি দেখাবে গম্ভীর ব্রিগেড? দেখো, একটা অপশন আছে, রিঙ্কু সিংকে তুমি নিচে খেলাতে পারো, কিন্তু রিঙ্কু সিং অনেকদিন খেলার মধ্যে নেই, একটা পার্সোনাল সেটব্যাক ঘটেছে, সেক্ষেত্রে ঝুঁকি নেবে কিনা জানি না। পেছনে চিৎকার শুনতে পাচ্ছেন, ওই চিৎকারটা ভারত সমর্থকদের। অবিশ্বাস্য। মেরিন ড্রাইভে আবার বলছি, 2011-তে জেতার স্মৃতি, 2011-তে চ্যাম্পিয়ন হওয়ার পর যা ফিরে এসছে। কারণ এখান থেকে 2023-এও কিন্তু ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে গিয়েছিল, সেদিন কিন্তু এই ছবি দেখা যায়নি। আজকে একটা অবিশ্বাস্য ছবি, বিশ্বকাপ চ্যাম্পিয়নরা আবার চলে গেল বিশ্বকাপ ফাইনালে উজ্জীবনী, এবং এইরকম একটা ম্যাচ জিতে নিজেদের নার্ভ ঠিক করে রেখে। আরেকজনের কথা বলা উচিত, জসপ্রীত বুমরা। ওই 4 ওভারে 33 রান না দিলে ভারত কিন্তু ম্যাচটা জেতে না, ম্যাচটা জাস্ট বেরিয়ে যায়। বুমরা এসে ইয়র্কার দিয়ে ব্রিলিয়ান্ট বোলিং করে ম্যাচটাকে রাখলেন।
নইলে আগেই ম্যাচ চলে যেত। এবং বুমরার জন্য ক্যালকুলেট করে ইংল্যান্ড ক্যালকুলেট করে রেখেছিল যে ওকে দেখে খেলবে, বাকিদের মারবে, সে অল্পের জন্য একটা বিশাল ফাড়া চলে গেছে। অবশ্যই, এবং আরো যে ব্যাটারটা পারফর্ম করেছেন, ঈশান কিষান একটা ভালো রোল প্লে করেছেন, একই সঙ্গে শিবম দুবে, এই দুই ব্যাটারের পারফরমেন্স নিয়ে কি বলবেন? আমি তো বলবো যে ঈশান কিষান, প্রত্যেকে, তিলক ভার্মা, এই ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডিয়ান টিমে। যে কেউ কারোর ব্যক্তিগত রানের কথা ভাবছে না, সবাই কিন্তু এই যে ঈশানকে যে ইনিংসটা ঈশান কিষান এসে আজকে খেললেন, যেটা ইনিংসে তিলক ভার্মা খেললেন, হার্দিক পান্ডিয়া খেলেন, প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওটা না হলে কিন্তু 250 হতো না, একা সঞ্জু স্যামসনে 250 হতো না। তো ইন্ডিয়ান টিমটা সেটা দেখাচ্ছে যে মানে সেলফের ওপরে টিম, এইটা খুব ভালো স্পিরিট। কিন্তু বোলিংটা তো শুধু সেটা দিয়ে হয় না, বোলিংটাকে ঠিক করতে হবে, নইলে কিন্তু তীরে এসে তরি ডুবে যাবে। খেলা দেখছিলাম এবং পাশে দু একজন দর্শক শোলের গব্বর সিং এর ডায়লগ বলছিলেন, কব হে হোলি, হোলি কব হে, বলছে 8ই মার্চ আহমেদাবাদে। তাই আপনিও কি তাই বলছেন? হ্যাঁ, আমি এখনো বলবো সাউথ আফ্রিকা না থাকায়, নিউজিল্যান্ড থাকায় জেতার সুবিধে। এবং পরপর দুটো ম্যাচ ভারত যেরকম টেনশনের মধ্যে জিতেছে, একটা ইডেনে ওয়েস্ট ইন্ডিজ এবং আজকে ওয়াংখেড়েতে, তাতে আমার মনে হয় ভারতের নার্ভটা অনেক বেশি অ্যাডজাস্টেড হয়ে গেছে প্রেশারের জন্য। নিউজিল্যান্ড কিন্তু সেমিফাইনালের প্রেশারে পড়েনি, কালকে ইজি ম্যাচ বের করেছে। তাই আমি বলবো ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভালো দাবিদার। একদমই 8ই মার্চের দিকে চোখ থাকবে, আমরাও থাকবো। তবে এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, সেলিব্রেশন চলবে গোটা রাত জুড়ে। শেষ করছি আমি আর গৌতম দা এখান থেকেই। সঙ্গে থাকুন কলকাতা টিভি, সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের। মেরিন ড্রাইভে ও বলেছিল রাত্রিরে সূর্যোদয়, নৈশ সূর্যোদয় মেরিন ড্রাইভে, চারপাশের ছবি যদি দেখেন। একদম কিছু বলার নেই। এবং আজকের এই জয়টা, এরকম জয় বারবার আসে না, এই জয়টা সেলিব্রেট করুন। ভালো থাকুন এবং সঙ্গে থাকুন কলকাতা টিভির।